Funugai meeting misil panda akro khari naidi haike se sawi manai CPIM tor ton kurei joto communist BJP engai thangka Biplab Kumar Dev ni koktoi obahari no kokfiroka kebone bodole adong badal Chaudhary kokthumre ni kuthummungo obahari challenge rubai CPIM bilinia officer সংজাজা kokthumre kuthummungo challenge rakha kebone bodole adong কংগ্রেসের সঙ্গে সিপিএমের সংঘর্ষ সেই সংঘর্ষে এটা বিচাররা ভোট যা করার তাই করছে। এটা নিয়ে ঘটনা হচ্ছে সেই 1989 সালের ঘটনা। 1989 সালের ঘটনার কংগ্রেস সিপিএমের সংঘর্ষে এই দুজন মারা গেছেন একদিনে না, আলাদা মানে সেই সমস্ত দিক থেকে। তো আজকে কংগ্রেসের সেই শহীদদের এই গুলিকে তারা তাদের দলে অন্তর্ভুক্ত করছে। মানে আমি জানি এদের আত্মীয় স্বজন অনেকেই জানে এই দুটা বলা যায় রাজনীতি। 89 সালের ঘটনা যদি আজকে 20 সালের শেষে তুলে মানুষের মধ্যে উত্তেজনা তৈরি করে, এছাড়া দুর্ভোগের জন্য কী হতে পারে? এর জন্য মহাজন এটা তো আমি কী করি, সারাদিন মদে মত্ত থাকতো, মদ খেতে খেতে তার মৃত্যু হয়ে গেল। হ্যাঁ, মদের ইয়েতে এই চা দোকানের মতন ছিল নরুয়া বাজারে। তারপরে স্বর্ণবালা নামক এটার বয়স 45, এই নরেন্দ্র মোদী শুনেছিল 1994, আর আগে দুজন 99। তার স্বর্ণবালা নামক 45 বছর বয়স, পারিবারিক কারণে খুন আসামি ধরা পড়ে, বিচার হোক, জেল হোক। হ্যাঁ, এই যে এই পারিবারিক কারণে খুঁজেছে পরিবারের মধ্যে কোনো রাজনৈতিক কারণ ছিল, কারণ এবার শুদ্ধ মিললে 40 বছর আমি এলাকার ভিতরে গেছি। হ্যাঁ, এই সমস্ত ঘটনাগুলি সম্পর্কে আমার নিজের অভিজ্ঞতা আমি জানতে গেছি। লিটন পাটেল 24 বছর, এটা 2016 সালে, তাতে মদমত্ত অবস্থায় ইয়ে চালাচ্ছিল, অটো চালাচ্ছিল। অটো চালাতে গিয়ে স্ট্রোক হয়ে গেছে, এই স্ট্রোকে তার মৃত্যু ঘটে। এখন তাকে রাজনৈতিক খুন হিসেবে মর্যাদা দেওয়া এইখানে তারা সিদ্ধান্ত নিয়েছে। মনমোহন সদাগর 72 বছর বয়স, এটা পরিবারের মানে খুব মানে বিপদ থেকে একটা বাচ্চা ছেলে আঘাতে মনমোহন সদাগর মারা যায়। তারপরে এই পরিবার মদেতে চলে আসে। এই পারিবারিক বাচ্চাদের হাতে যেটা কোনো এটা নাবালক ছিল, 16 বছর না কত, আদালত তাকে মিনিমাম শাস্তি দিয়ে, নাবালকের যা শাস্তি, উনি এর আঘাতেই মারা গেছে, এটা ঠিক আছে। এখন সেটাকেও রাজনৈতিক উছিলা তারা দেন, খুব ভয়ানক। আমরা যারা বিরোধীরা গণতন্ত্রের জন্য লড়াই করছি, মানুষের কিছু কথা রাস্তায় তুলে এনে আমরা বলতে চাই, তাদের মানে স্বাধীন কর্মসূচি করার কোনো অধিকার এখন নেই। দরখাস্ত দিলে দরখাস্ত রাখে না, অথবা রেখে দেয়, পারমিশন দেয়। এখানে শুধু এটা বিলোনিয়া না, আগরতলা এবং অন্যান্য জায়গাতে এবং সরকারি নির্দেশে এটা হচ্ছে। এই প্রোগ্রামটাকে কেন্দ্র করে বিলোনিয়ার এসএফআই তারা বারবার পুলিশের কাছে গেছে, তারা পারমিশন আছে। তো আগের বারও কর্মসূচি যেগুলি করছে এগুলি হয়তো আপনাদের নজরেও করছে। এখান থেকে বাড়িয়েছে হয়তো পড়াশোনা ওই প্রদীপে শহীদ স্মৃতিভঙ্গি ইয়া বেদি জায়গা অথবা 1 নম্বর টিলা, এটা পর্যন্ত সেখানে হ্যাঁ সেখান থেকে ফিরে গেছে। হ্যাঁ, এটা বোঝাপড়ার মধ্যে আর ছোটো হলেও একটা প্রতিবাদের সুযোগ। কালকে আমি বলবো একবারে টোটালি মানে ইল মোটিভেটেড এই পুলিশ এই ছাত্রদের উপর আক্রমণ সংগঠিত লাঠিপেটা করে পিছন দিক থেকে আমরা যারা ছিলাম আমরা ধেয়ে সামনে গেলাম, মানে সব দিক থেকে নানাভাবে সেভাবে
আমার বক্তব্য হচ্ছে পুলিশকে যেভাবে আজকে দলদাসে রূপান্তরিত করছে, এটা তো গণতন্ত্রের পক্ষে বিপদ। এবং বিপ্লব দেয় তার হাতে স্বরাষ্ট্র দপ্তর, পুলিশ মানে কী কাজ করবে এটা ঠিক করে দেবে। এখন পুলিশকে যদি এরকম দলদাসে পরিণত করে একটা ফ্যাসিস্ট রাজত্ব এখানে কায়েম করতে চায়, গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, কালকের নমুনা কিন্তু এটাই। এটা আমাদের রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকারে খণ্ডন করার, তাকে বিপন্ন করার একটা আমি বলবো এই এই আক্রমণ। এটার বিরুদ্ধে আমি বলবো সমস্ত গণতান্ত্রিক মানুষ দলমত নির্বিশেষে এটার প্রতিবাদী হওয়া উচিত। এবং নোংরামি কোন জায়গায় চলে গেছে, কালকে সন্ধ্যা শুরু করছে, বিশেষ করে বেকার যুবকদের সঙ্গে সবচেয়ে চরম বিশ্বাসঘাতক। দ্বিতীয় বিশ্বাসঘাতকতা হচ্ছে 10,323, তারাই তো কথা কইছে। একজন দায়িত্বশীল মন্ত্রী এই আসামের হেমন্ত বিশ্ব শর্মা, সে বলছে 3 তারিখ ভোট গণনা হবে, 4 তারিখ মন্ত্রিসভা হবে, বিকেলে আমাদের সবাইকে রেগুলার করবে। আজকে কতদিন তারা রাস্তায় বসে আছে। আমরা গেলাম পরিষদীয় দল, বিধানসভা আমরা প্রতিনিধি আছি, আমরা সবাই মিলে গেলাম, আমরা রিকোয়েস্ট করব এই সমাধান তো মানে অলরেডি দেওয়া আছে। হ্যাঁ, কোর্ট বলেছে শিক্ষকতার চাকরিতে ওদের রাখা যাবে, নতুন যে কেন্দ্রীয় নীতি হয়েছে আমরা মেনে নিয়েছি। তো শিক্ষক ছাড়া তো অনেক কাজ আছে শিক্ষা প্রতিষ্ঠানে, আজকে মিড ডে মিল আছে স্কুলের মধ্যে, এই যারা পড়ান তাদের 2-3 জন শিক্ষককে এই কাজে হতে হয়। শিক্ষকের অভাব আছে, লাইব্রেরি আছে খালি পড়ে থাকে, ছেলেরা গিয়ে বই পায় না, বই দেওয়ার লোক নাই। তারপরে হোস্টেল আছে, সেখানে সুপারিনটেন্ডেন্ট নেই এই হোস্টেল মানে নিয়ম শৃঙ্খলা এগুলি রাখার জন্য, ছেলেগুলিকে দেখভাল করার জন্য, যত্ন নেওয়ার জন্য। তো এই সমস্ত পোস্ট প্রায় 12,000 পোস্ট আমরা শিক্ষা দপ্তরে তৈরি করলাম। আর সোশ্যাল ওয়েলফেয়ারে 1,000 পোস্ট। ক্লাস 3 পোস্টে তারা চাকরি করতেন, 3য় শ্রেণীতে। আমরা 3য় শ্রেণীর মর্যাদা দিয়েই পোস্ট করে দিই, এবং ইন্টারভিউ হয়ে গেছে, মানে সব প্রস্তুত প্যানেল, প্রত্যেকের চাকরির প্রভিশন তার মধ্যে করা হবে, এটা সব রেডি হয়ে গেছে। এর মধ্যে আবার কোর্টে গেল, সুপ্রিম কোর্টে বললো যে আমাদের যে রাজিয়েছেন এটাকে চ্যালেঞ্জ করে এটা গভর্নমেন্ট করছে। দুর্ভাগ্যজনক, দেশের সর্বোচ্চ আদালত আমাদের এই সিদ্ধান্তকে তারা ভুল বুঝে, কিন্তু সর্বশেষ রায় সুপ্রিম কোর্ট যেটা দিয়েছে তাতে কিন্তু ওই রায়ের পক্ষে তারা দাঁড়ান। একবারের জন্য বলেননি ওই পোস্টগুলিতে লোকদের নেওয়া যাবে, বরং এরা যাতে ইন্টারভিউ দিতে পারে যে কোনো চাকরিতে, তার বয়স 2023 পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। যত বছর হোক কোনো জায়গায় হলে সেখানে দিতে হবে। আর এই যে 13,000 পোস্ট, এটা কিন্তু না নেওয়ার জন্য একবারের জন্য বলে সুপ্রিম কোর্ট তার সর্বশেষ রায়। আমরা এটাই মুখ্যমন্ত্রীকে বোঝানোর চেষ্টা করছি, আপনারা কেন এসব অন্ধকার হাতাচ্ছেন, কেন এই ছেলে মেয়েগুলি এতদিন পর্যন্ত বসে আছে। বা ভারতের ছাত্র ফেডারেশন SFI স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া, তার 50 বছর পূর্ণ হচ্ছে, এবং এই যে SFI যেটা হলো 70 সালে, আমরা তখন বিভিন্ন রাজ্যে বামপন্থী ছাত্র সংস্থাগুলি বিভিন্ন নামে কাজ করতাম। যেমন ত্রিপুরায় TSSF, ত্রিপুরা স্টেট স্টুডেন্টস ফেডারেশন, বাংলায় মানে BPSF, বেঙ্গল প্রভিন্সিয়াল স্টুডেন্টস ফেডারেশন, যেমন কেরালা স্টুডেন্টস স্টেট স্টুডেন্টস ফেডারেশন, এরকম অন্ধ্র, তামিলনাড়ু বিভিন্ন রাজ্যের নামেই ছাত্র সংগঠন করে বামপন্থী ছাত্ররা সংগঠিত হচ্ছে। তখন সিদ্ধান্ত হয় সারা দেশের এই ধরনের যে বামপন্থী ছাত্র সংগঠনগুলি আছে তাদের নিয়ে একটা সর্বভারতীয় কমিটি গঠন করা। সেই অনুসারে 70 সালে 27শে ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর সম্ভব ভারতীয় সম্মেলন সেখানে ডাকা, এবং সেই সম্মেলনে আমার থাকার সুযোগ ছিল, এবং সেই সম্মেলন থেকে সর্বভারতীয় কার্যকরী কমিটি যে হয় সেই কমিটির সদস্য আমি নির্বাচিত।
এই এসএফে বিলোনিয়া তারা ঠিক করছে এই ডিসেম্বরের মধ্যেই তারা এটা প্রাক্তন এবং বর্তমানে যারা আছে তাদের মিলে সম্মিলিত একটা কর্মসূচি তারা করবে, তাতে আমাকেও নিমন্ত্রণ করে। মানে এই তখন আমি যখন গঠিত হয় তখন আমি ত্রিপুরার ছাত্র ফেডারেশনের রাজ্য সভাপতি ছিলাম। স্বাভাবিক কারণে তাদের নিমন্ত্রণ আমি গ্রহণ করি। আমি প্রায় গত 2.5 মাস বিলোনিয়া আস্তানে শারীরিক অন্যান্য কারণে মানে কোভিড টোভিড এই সমস্ত কারণে তো আসলাম। তারা উদ্যোক্তারা 2টা ভাগে ভাগ করে, বর্তমান ছাত্ররা তারা প্রথম ভাগে, আর আমরা যারা স্থানীয় এই সমস্ত খুনখারাপি সেটাকে কেন্দ্র করে যদি তারা এই শহীদের তালিকা মুখ্যমন্ত্রী সেখানে যে উত্তেজনাকর বক্তব্য রয়েছে, মার কাট, আমি যা শুনছি শোনার কথা বা এই টিভিতেও কিছু কিছু চ্যানেলে যে সমস্ত খবর দেখছি, এটা তো খুব দুর্ভাগ্যজনক। এলাকাটা আস্তে আস্তে শান্ত হয়ে আসছে, মানুষ বুঝতে পারছে না। 3 বছরের একটা অভিজ্ঞতা তাদের কাছে আছে, একটা বেকারের একটা ঘরে চাকরি যায়নি কিন্তু, হ্যাঁ, উপজাতি অঞ্চল যেটা আছে এর সঙ্গে সেখানে অবধারণা চলছে। রেগার যে সমস্ত কাজ আসে খুব কম কাজ, মণ্ডলের তারাই ভাগ বাটোয়ারা করে নিয়ে যাচ্ছেন। যদি 10 ম্যান্ডেজের কাজ আসে, যারা শ্রমিক তারা 3 থেকে 4 ম্যান্ডেজের কাজ পাবে, বাকি ম্যান্ডেজ এরাই ভাগ করে নিয়ে যাচ্ছে। এরকম একটা অভাব অনটন চলছে। আর তার মধ্যে আবারও উত্তেজনা তৈরি করার জন্য যাতে মানুষ এসব নিয়ে কোনো কথা বলে, এরা তালিকা দেখতে 3 বছরের সঙ্গে এতটা সরকারি চাকরি দিচ্ছে, হ্যাঁ, সরকারি চাকরিতে রেগুলার পোস্টে এত টাকার চাকরি দিচ্ছে। 2-4টা ছেলে চাকরি পেয়েছে, ক্যাট পরীক্ষা বসছিল তারা, সেখানে সিলেকশন ছিল, তাতে কিছু অফার পাইছে। এছাড়া কি চাকরি দিচ্ছে এই 3 বছর? একটা মণ্ডল নেতার বিশাল সম্পত্তি, সমস্ত মণ্ডল সভাপতি তার সম্পত্তি কত আছে এটা ইনকোয়ারি করা গেল, তাহলে তো বুঝে যাবো কি ছিল। আর এই মণ্ডল সভাপতি 3 বছরে তার কত সম্পত্তি আছে। এই সমস্ত লুটপাট, এই ব্যাগার কাজ সেখানে ড্রজার দিয়ে করা গেছে। আমি শুনলাম বেনামে এই মণ্ডল সভাপতি ড্রজার কিনছে, আবার সেই ড্রজারকে ব্যবহার করছে সেই জায়গার মধ্যে, এবং ওইটার মধ্যে আবার ম্যান্ডেজে কনভার্ট করছে, কারণ রেগার কাজ মানে ম্যান্ডেজে দেখাতে হবে। এইসব ভুল তথ্য দিয়ে প্রায় অধিকাংশ টাকা আত্মসাৎ করছে। প্রচণ্ড রকমের দুর্নীতি সেই জায়গার মধ্যে হচ্ছে, উন্নয়নের কোনো কাজ নেই। আমি এটার ঘটনার তীব্র নিন্দা করি। মুখ্যমন্ত্রী যেভাবে এই রোগে দুঃখে ক্যান্সারে মারা গেছেন, তাকে তার দলের শহীদ হিসাবে এরকম একটা জনসভার মধ্যে দাঁড়িয়ে স্বীকৃতি দিয়ে গেলেন, এবং এলাকায় উত্তেজনা তৈরির ক্ষেত্রে আজকে মুখ্যমন্ত্রী তাকেই দায়ভার নিতে হবে। তারপরে যে বাড়ি ঘরে এই সমস্ত আক্রমণ এখন হতেছে এই মুখ্যমন্ত্রীর এই মিটিংয়ের পর, হ্যাঁ, মানে সেই সমস্ত বিষয় এই